পৃথিবীতে কখনো শুনেছেন কোনো দেশের প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে একটি পোস্ট করলেন, তারপর সেই পোস্ট তিনি জনগণের খিস্তি খেয়েই ডিলিট করে দিলেন? কখনো শোনেননি বা শুনবেনও না। আজকে মোহাম্মদ ইউনূস কিন্তু এটি করলেন। মোহাম্মদ ইউনূসের ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট করা হলো এবং সেখানে তাদের দেশের সাধারণ মানুষ যেরকম ভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করলেন, ভয়ে সেই পোস্টটিকে ডিলিট করে দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের ফেসবুক পোস্ট থেকে। কিন্তু মোহাম্মদ ইউনূসের পোস্ট বিভিন্ন জায়গায় স্ক্রিনশট ছড়িয়ে যায় এবং সেই পোস্টে মোহাম্মদ ইউনূস দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যে দাবি করেছিলেন তা বাংলাদেশের সাধারণ মানুষ আর খাননি। বাংলাদেশের সাধারণ মানুষকে দিনের পর দিন টুপি যেভাবে মোহাম্মদ ইউনূস পরিয়েছেন, তার দিন যে শেষ হয়ে গেল তার প্রমাণ কিন্তু আজকে দিন ভোর বাংলাদেশের রাজনীতিটা যারা ফলো করেছেন তারা নিঃসন্দেহে বুঝেছেন। এই ছাত্র নেতারা একসময় ছাত্রদের ভুল বুঝিয়ে ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে গদিচ্যুত করার চেষ্টা করেছিলেন। আজকে ছাত্র নেতাদের ছাড়াই বাংলাদেশের আপামর ছাত্ররা রাস্তায় নামলেন, সচিবালয়ের গেট ভাঙলেন, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন এবং মোহাম্মদ ইউনূসের সরকারের ভিত রীতিমতো নাড়িয়ে দিলেন এবং বাংলাদেশের নতুন ইতিহাসের রচনা ঠিক আজকের দিন থেকে শুরু হলো। তা আপনারা মিলিয়ে নেবেন। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি। বিবিসি সেই পোস্ট ফেসবুকে পোস্ট করেছে, আমি একটু আপনাদের দেখাই এবং সেখানে আপনাদের ভারী ইন্টারেস্টিং কিছু কমেন্ট দেখাবো। সেই কমেন্টগুলো মজা করার জন্য দেখাচ্ছি না, শুধু বোঝার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে যে ব্যক্তিকে একসময় বাংলাদেশের সাধারণ মানুষ মাথায় তুলে রেখেছিলেন, সেই ব্যক্তিকে নিয়ে বর্তমানে বাংলাদেশের ছাত্র সমাজ কি ভাবছেন। তিনি তো ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তাই না? মানে ছাত্র আন্দোলনের ফলে তিনি ক্ষমতায় আসেন, ছাত্ররা তাকে অধ্যাপক, প্রফেসর, ভারত বিরোধিতার নতুন প্রতীক সমস্ত কিছু আখ্যায়িত করে মাথায় তুলে রেখেছিলেন। আজকে ছাত্ররা কি কমেন্ট করেছেন সেই ফেসবুক পোস্টে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, বলতে চাই। দেখুন সেই ফেসবুক পোস্টে কি বলেছিলেন মোহাম্মদ ইউনূসের দপ্তর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপযুক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। এখানে হিসাবের নাম দেওয়া হয়েছে, চলতি হিসেব নম্বর দেওয়া হয়েছে, সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। এটি একটা দেশ চলছে, একটা দেশের দুর্ঘটনা হয়েছে আর সরকার চাঁদা তুলছে, তাও আবার ফেসবুকে এরকম নোটিফিকেশন দিয়ে। এর থেকে দৈন্য দশা কি একটা রাষ্ট্রের হতে পারে? আপৎকালীন কোনো বিষয়ে যদি দুর্ঘটনা ঘটে, দেশ এমার্জেন্সি ফান্ড ইস্যু করে এবং এমার্জেন্সি ফান্ড থেকে এই পুরো বিষয়টা তদারকি করে। কিন্তু বাংলাদেশ সরকার করবে কোথা থেকে? সাধারণ মানুষকে তো জানানোই হয়নি বাংলাদেশের ফরেক্স রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষকে জানানোই হয়নি বাংলাদেশের ব্যাংকে আর টাকা নেই। যখন প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাগুলো বলতাম যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট আসন্ন, তখন আমাদের এই ভিডিওর তলায় একাধিক সমর্থকরা ভুয়া ভুয়া লিখতেন, কিন্তু আসলে তারা বাস্তবকে অস্বীকার করতেন, বাস্তব থেকে দূরে সরে যেতে শুরু করেছিলেন। আর আজকে দেখুন একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সামাজিক যে সংকট দেখা দিয়েছে তা মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই মোহাম্মদ ইউনূস সরকারের। না অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি সরকার, না আইন শৃঙ্খলা মোকাবিলা করতে পারে একটি সরকার, না একটা দেশের এমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন আসে তা ফেস করতে পারে একটা সরকার। সব দিক থেকে একটা ব্যর্থ সরকার। শুধুমাত্র ভারত বিরোধিতার আঙিনায় এতদিন বাংলাদেশের মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে বেঁচেছিলেন, যা আজকে আস্তে আস্তে করে কফিনের কবর খোঁড়াটা কিন্তু শুরু হয়ে গেল। সেখানে কমেন্ট একটু কিছু দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে ভাবছেন কি এই মুহূর্তে বাংলাদেশ সাধারণ মানুষ। দেখুন রফিকুল ইসলাম শুভ, ছি ছি ছি, ধিক্কার জানাই। একটা জাতীয় বিপর্যয় মুহূর্তে এইভাবে টাকা উঠানো একটা দেশের প্রধানের জন্য নির্লজ্জ অবস্থা ছাড়া আর কিছু নয়। এই কটা বাচ্চার চিকিৎসা করানোর মতো টাকা সরকারের নেই। আল্লাহ সঠিক বুঝদান করুক সবাইকে।
পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ধরে ফেলেছেন মোহাম্মদ ইউনূসের ফন্দি। প্রধান উপদেষ্টার এমন পোস্ট দেখে যতটুকু শ্রদ্ধা ওনার প্রতি ছিল তা উঠে যাচ্ছে। আগে জানতাম রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুমকির কারণে বিরোধী মতাদর্শের লোকজন ফেসবুক পোস্ট ডিলিট করতে বাধ্য হতেন, আর এখন দেখছি আমাদের শান্তি কাকুও পোস্ট ডিলিট করতে বাধ্য হচ্ছেন। আহা, তাহলে কাকুও কি পরাধীন? খুব জানতে ইচ্ছা করছে, কাকু কি কারোর হুমকি বা ভয় থেকে পোস্ট ডিলিট করেছেন? এতগুলো বাহিনীর পাহারা থাকা সত্ত্বেও এত বড় হুমকি ওনাকে দিল কে? সত্যি তো এই প্রশ্ন আজকে উঠবে যে আপনি রাজ্য মানে একটা দেশের প্রধান উপদেষ্টা, আপনি ফেসবুক পোস্ট ডিলিট করে দিচ্ছেন? কি ছেলে খেলা হচ্ছে একটা দেশকে নিয়ে? আন্তর্জাতিক মিডিয়া মোহাম্মদ ইউনূসের এই দৈন্য দশা দেখে রীতিমতো হাসছে। যাও বা বিদেশি মুদ্রার সঞ্চয় ছিল, এই অবস্থা দেখে সেটুকুও কিন্তু চলে যাবে। ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে শূন্য হয়ে গেছে, সেখানে ফরেক্স রিজার্ভও শূন্যের দিকে যেতে চলেছে বাংলাদেশ, যা সাধারণ মানুষকে এতদিন জানতে দেওয়া হয়নি। একটা দেশের এই অবস্থা দেখে আজকে সাধারণ মানুষ জানতে শুরু করেছেন। কমেন্ট করেছেন, গরিবের টাকা নিয়ে বিদেশি প্রভুদের খুশি করো, তারাই তো দেশের নাগরিক। নিজের 666 কোটি টাকা দাও। 666 কোটি টাকার যে করের মামলা মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলছিল, সেটাও তিনি ক্ষমতা বলে উইথড্র করে নিয়েছেন। অর্থাৎ আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি যে মোহাম্মদ ইউনূসকে পেয়ে আপনারা সত্যি খুশি তো? ভারতবাসী হিসাবে প্রথম দিন থেকে আমি বলেছি, এই মোহাম্মদ ইউনূসকে বসানো শুধুমাত্র ভারতের বিপক্ষে চক্রান্ত করার জন্য। ডিপ স্টেটের টাকা এখানে লাগানো হয়েছে এবং সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার তা বদলানোর চেষ্টা করেছে। প্রথম স্টেপ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া, দ্বিতীয় স্টেপ মোহাম্মদ ইউনূসকে বসানো, তৃতীয় স্টেপ মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে সেভেন সিস্টার্সের বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা এবং সেভেন সিস্টার্সের একটু অংশ আলাদা করে এইখানে খ্রিস্টান এক নতুন রাষ্ট্র গঠন করতে চাইছে কোনো বিদেশি শক্তি। তা শেখ হাসিনা ফাঁস করেছিলেন, এবার আরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। পাশাপাশি এই বিপজ্জনক পরিস্থিতিতেও দেশের পরীক্ষা কেন হচ্ছে, এই প্রশ্ন তুলে ছাত্রছাত্রীরা আজকে রীতিমতো আন্দোলন করলেন। সকালে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আইন উপদেষ্টাকে ঘেরাও করে রাখা হয়েছে, একটা ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং শুধুমাত্র বন্দি করা নয়, তাকে 5 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। আর দুপুর গড়াতেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বাংলাদেশ উত্তাল। সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গেল ছাত্রছাত্রীরা। প্রশ্ন উঠবে, কোথায় সেনাপ্রধান, কোথায় সেনাবাহিনী? বাংলাদেশের এই আইন শৃঙ্খলার অবস্থার জন্য দায়ীটা কে? এই রাজনৈতিক সংকটের জন্য দায়ীটা কে? এই সামাজিক অস্থিরতার পিছনে কার মাস্টারমাইন্ড মাথা লুকিয়ে আছে তা বাংলাদেশ শুধু নয়, আজকে ভারতের মানুষও জানতে চাইবে। কারণ দিনের পর দিন এই ব্যক্তিগুলো ভারত বিরোধিতা করে গেছে। ভারতের পিছনে ছুরি মারার জন্য পাকিস্তান এবং চীনকে নিয়ে আলাদা ব্লক তৈরি করার কথা ভেবেছে। ভারতের পিছনে ছুরি মারার জন্য সেভেন সিস্টার্সকে দিনের পর দিন অশান্ত করার পরিকল্পনা করেছে। আর আজকে দেখুন, সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গেল ছাত্রছাত্রীরা। কেউ বা আবার দাবি করছেন অবিলম্বে যারা ফেল করেছিলেন তাদের পাশ করানো হোক, কেউ বা দাবি করছেন এই মুহূর্তে কেন পরীক্ষা হলো। সব মিলিয়ে পাগলের কাণ্ড কারখানা, এক রাষ্ট্রের নতুন জন্ম আজকে আমাদের আন্তর্জাতিক মহল দেখলো, যার নাম বাংলাদেশ, যার মাথায় বসে আছে মোহাম্মদ ইউনূস। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।